সো আমরা শুরু করতে পারি। দেখো, আজকে আমাদের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ইকোনমি। এইখানে দেখো তোমাদের যাবতীয় যত লেকচার লাগবে, মানে আমার পার্টের জন্য পার্ট এ যেটা, এটার যে লেকচার গুলো আছে সবগুলো আপলোড আগেই করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং তোমাদের দুটো বই দরকার পড়বে, টেক্সট বুক। এই যে টেক্সট বুক দুটো আমি কি করেছি, আপলোড করে দিয়েছি। সো আই হোপ তোমাদের আর কোনো লেকচার শিট লাগবে না আমার পার্টটার জন্য। তোমাদের কুইজ, নর্মালি কুইজ ওয়ান হয় হচ্ছে লেকচার 1 থেকে 4 এর উপর, এবং কুইজ টু হয় হচ্ছে 5 থেকে 7 এর উপর, ঠিক আছে। সো এই জন্য আগে দিয়ে দিচ্ছি, যেন কেউ তোমরা যদি আগে থেকে প্রিপারেশন নিতে চাও তোমরা যেন প্রিপারেশন নিতে পারো। ওকে, তো আমরা আমাদের রেগুলার লেকচারটা শুরু করি। দেখো, আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইঞ্জিনিয়ারিং ইকোনমি। ওকে, সো ইঞ্জিনিয়ারিং ইকোনমি এটা আমি তোমাদের প্রথম ক্লাসে বা ইন্ট্রো ক্লাসে হয়তো বলেছিলাম যে আমরা যখন ইঞ্জিনিয়ারিং কোনো ডিসিশন নেই তখন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ফিনান্সিয়াল ইস্যু নিয়ে ডিল করতে হয়, ঠিক আছে। তোমার কাছে ধরো একটা প্রজেক্ট আসলো, এখন একটা প্রজেক্ট কমপ্লিট করার বিভিন্ন ধরনের ওয়ে থাকতে পারে। তুমি কোন ওয়েটা সিলেক্ট করবে একজন ইঞ্জিনিয়ার হিসেবে, এর জন্য আমাদের কিছু ক্যালকুলেশন দরকার পড়ে। যখন একটা প্রজেক্ট আসে তখন ওই প্রজেক্ট থেকে তোমার কি পরিমাণ লাভ হবে বা লস হবে, তখন তোমার কিছু অ্যানালাইসিস করতে হয়। যেহেতু একটা প্রজেক্ট তোমার প্রেজেন্টে আসে, সেটা আমাদের রেজাল্ট আসে হচ্ছে ফিউচারে, দ্যাটস ওয়াই আমাদের কিছু ফিউচার রিলেটেড কিছু অ্যানালাইসিস করতে হয়, যেটা কিনা আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিটা, ঠিক আছে। সো আমরা যদি একটু ডেফিনেশনের দিকে যাই, ডেফিনেশনটা কি, ইন্ডিয়ান ইকোনমিক ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে এ কালেকশন অফ ম্যাথমেটিক্যাল টেকনিক হুইচ সিম্পলিফাই ইকোনমিক কম্পারিজন। মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিটা হচ্ছে আহ, একটা এমন কিছু ম্যাথমেটিক্যাল টেকনিক যেটা কি করবে তোমার বিভিন্ন প্রজেক্টের মধ্যে যে ইকোনমিক্যাল কম্পারিজন গুলো আছে, মানে একটু আগে যেটা বললাম যে কোন প্রজেক্ট তোমাকে বেশি প্রফিট দেবে, কোনটায় টাইম বেশি লাগবে, এইগুলো আইডেন্টিফাই করা হচ্ছে তোমার এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিটা। তারপর হচ্ছে a decision assistant tool by which one method will be chosen be most economical one। হ্যাঁ বলো, কেউ কিছু বললা? আচ্ছা, তো যেটা বললাম যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিটা হচ্ছে একটা ডিসিশন অ্যাসিস্ট্যান্ট টুল, যেটা কি করবে তোমাকে মোস্ট ইকোনমিক্যাল ওয়ান যে অপশনটা আছে সেই অপশনটা চুজ করতে হেল্প করবে। এই যে বললাম যে বিভিন্ন রকম তুমি কস্ট ক্যালকুলেশন করবা, তুমি টাইম ক্যালকুলেশন করবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ওখান থেকে প্রফিট কিরকম আসবে, এইগুলো তুমি ক্যালকুলেশন করবা, করে তুমি কি করবে একটা ডিসিশন নিবা যে কোন প্রজেক্টটা তুমি অ্যাকসেপ্ট করবা, কোনটা রিজেক্ট করবা। এছাড়াও বলা যেতে পারে যে ইঞ্জিনিয়ারিং ইকোনমি হচ্ছে the dollar and cent side of the decision that engineer make or recommended as they work to position a firm to be profitable in a highly competitive marketplace। দেখো, বর্তমান বিজনেস মার্কেট প্লেসটা হচ্ছে অনেক বেশি কম্পিটিটিভ। এখানে একটা প্রোডাক্ট বানায় এরকম অনেকগুলো কোম্পানি আছে। এখন এই মার্কেটে টিকে থাকার জন্য তোমার কি করতে হবে, তোমার ইকোনমিক্যাল অ্যানালাইসিস দরকার পড়বে। এখন একটা নর্মাল কয়েনে যেমন দুইটা পিঠ থাকে, তাই না, হেড অফ টেবিল, অথবা মনে করো বাংলাদেশের ধরো 5 টাকার যে কয়েন, ওইখানে এক পিঠে থাকে শাপলা, অন্য পিঠে থাকে যমুনা সেতু, তাই তো। সো এইরকম যেই কয়েনের এপিঠ ওপিঠ, ইঞ্জিনিয়ারিং ইকোনমি এবং ইঞ্জিনিয়ারিং ডিসিশন, এই দুইটা হচ্ছে কি আমাদের এরকম কয়েনের এপিঠ ওপিঠের মতো। যে তুমি যখনই কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিতে যাবা, তোমার ইঞ্জিনিয়ারিং ইকোনমি ছাড়া বা ইকোনমির নলেজ গুলো ছাড়া তুমি কখনোই কোনো ডিসিশন নিতে পারবা না। এছাড়াও বলা যেতে পারে যে ইনভলভ দ্য সিস্টেমেটিক এভলিউশন অফ দ্য ইকোনমিক মেরিটস অফ প্রপোজ সলিউশন টু ইঞ্জিনিয়ারিং প্রবলেম। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং প্রবলেম সামনে আসতে পারে। তো এই সকল ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ করার জন্য আমাদের একটা প্রবাবল সলিউশন দরকার পড়বে, যেই সলিউশনটা কি করবে তোমাকে একটা ডিসিশন আসতে হেল্প করবে, ঠিক আছে। তো এই যে ডিসিশন আসতে হেল্প করার যে সলিউশন গুলো, এই সলিউশনটাই হচ্ছে বলতে পারো আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমি। সো এখানে আরো কিছু কথা অ্যাড করা যায় যে টু বি ইকোনমিক্যালি অ্যাকসেপ্টেবল সলিউশন টু ইঞ্জিনিয়ারিং প্রবলেম মাস্ট ডেমনস্ট্রেট এ পজিটিভ ব্যালেন্স অফ লং টার্ম বেনিফিটস ওভার লং টার্ম কস্ট। তুমি যখন কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিশন নিবা তখন ডেফিনেটলি তোমাকে একটা লং টার্ম কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। সো এই লং টার্ম কস্ট বেনিফিট অ্যানালাইসিস এর জন্য অ্যাকচুয়ালি আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইকোনমিটা কি করে, অনেক বেশি হেল্প করে। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ইকোনমি যেটা করে যে প্রমোট দ্য ওয়েল বিং এন্ড সার্ভাইভাল অফ অ্যান
অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন কিভাবে সার্ভাইভ করতে পারবে বা কতদিন পর্যন্ত এই কম্পিটিটিভ মার্কেটে সার্ভাইভ করতে পারবে সেইটা, এবং এই একটা কোম্পানির যেই তোমার কি বলে ওয়েলবিং আছে, এই ওয়েলবিং গুলো কিভাবে তুমি অ্যাপ্লাই করে কোম্পানিটিকে আরো বেশি আগায় নিতে পারো, সেটা সেট করে হচ্ছে নর্মালি আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইকোনমি। এমবডি ক্রিয়েটিভ এন্ড ইনোভেটিভ টেকনোলজি এন্ড আইডিয়াস। যখন কোনো প্রজেক্ট তোমার সামনে আসবে তখন ওই প্রজেক্টটা সলভ করার জন্য বিভিন্ন রকম অল্টারনেট সলিউশন তোমার কাছে থাকবে, ঠিক আছে? সেই অল্টারনেট সলিউশন গুলো যখন অ্যানালাইসিস করব তখন আমরা দেখবো যে কোন সলিউশনটা সবচেয়ে বেশি ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ ওয়েতে আমার কি করতেছে, প্রবলেম সলভ করে দিচ্ছে, ঠিক আছে? সো এটা কি করে, এইটাও আইডেন্টিফাই করে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইকোনমি। পারমিট আইডেন্টিফিকেশন এন্ড স্ক্রুটিনি অফ দ্য এস্টিমেটেড আউটকামস। ঠিক আছে, যখন তুমি কোনো ডিসিশন নিবা, এই ডিসিশনটা আরেকবার হচ্ছে রিভিউ করা হয়, মানে তুমি যে ডিসিশনটা নিলা এই ডিসিশনটা সঠিক কিনা, বা তোমার সেন্স সাইড অফ সেন্স থেকে তুমি যে চিন্তা ভাবনা করছো, অন্য যে ইঞ্জিনিয়ার আছে তারা সাইড অফ সেন্স থেকে সেম টাইপের চিন্তা ভাবনা করছে কিনা বা সেম টাইপের সলিউশন সাজেস্ট করছে কিনা, এটাও তোমার শো করতে হেল্প করে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমি। ট্রান্সলেট প্রফিটেবিলিটি টু দ্য বটম লাইন থ্রু এ ভ্যালিড এন্ড অ্যাকসেপ্টেবল মেজার অফ মেরিট। মানে তুমি যখন কোনো সলিউশন করবা ওইখান থেকে যে প্রফিট গুলো আসবে বা ওই তোমার সলিউশনের যে প্রফিটের অ্যাবিলিটিটা আছে সেইটা একদম টপ টু বটম, একটা প্রজেক্টের টপ টু বটম তোমার কিভাবে রিফ্লেক্ট হচ্ছে, সেই রিফ্লেকশনটা দেখাচ্ছে হচ্ছে কি আমাদের ইঞ্জিনিয়ারিং ইকোনমি। ঠিক আছে, এখন ইঞ্জিনিয়ারিং ইকোনমির একটা মিশন আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট মিশন হচ্ছে যে দ্য মিশন অফ ইঞ্জিনিয়ারিং ইকোনমি ইজ টু ব্যালেন্স দিস ট্রেড অফস ইন দ্য মোস্ট ইকোনমিক্যাল ম্যানার। এখন দেখো তুমি যখন কোনো কি বলে কস্ট ইফেক্টিভ বা কস্ট কম হয় এমন কোন প্রজেক্ট হাতে নিবা বা প্রফিট বেশি হয় এমন কোন প্রজেক্ট হাতে নিবা, তখন তোমার কি করতে হবে, বিভিন্ন জায়গায় কস্ট কমাইতে হবে, তাই তো? এখন দেখো কস্ট কমানো আর প্রফিট বাড়ানো এই দুটোর মধ্যে প্রবলেমটা হচ্ছে তুমি যদি কস্ট কমাতে যাও তাহলে তোমার কোয়ালিটি ফল করতে পারে। এখন বিজনেসে টিকে থাকতে হলে তুমি কোয়ালিটিও ফল করাইতে পারবে না, আবার তোমার কস্টও বাড়ানো যাবে না, আবার প্রফিট একদম কম হওয়া যাবে না, মানে একটা মার্জিনাল লেভেলের নিচে প্রফিট থাকা যাবে না। তো এই যে কিছু হ্যাপেজার সিচুয়েশন থাকে, এই সিচুয়েশন গুলোর মধ্যে একটা ব্যালেন্স করতে হয়, যেটাকে আমরা বলি ট্রেড অফ ব্যালেন্স করা। ঠিক আছে, তো এই ট্রেড অফ ব্যালেন্স করা তার মেইন কাজই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইকোনমি। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার ইঞ্জিনিয়ারিং ইকোনমির কিছু প্রিন্সিপাল আছে, মানে তুমি যখন কোনো ইঞ্জিনিয়ারিং ইকোনমি অ্যাপ্লাই করতে যাবা বলতে পারো যে তোমার কিছু স্টেপ ফলো করা লাগতে পারে। ঠিক আছে, স্টেপ গুলো হচ্ছে তোমার একটু তোমার যদি এক্সামে আসে তাহলে একটু সিরিয়াল বাই মেইনটেইন করার চেষ্টা করবে, কারণ যখন কোনো স্টেপ আমরা ধরি তখন হচ্ছে কি স্টেপ একটার পর একটা আসতে থাকে, সো আমাদের সিরিয়াল মেইনটেইন করতে হবে। সো প্রথম যে স্টেপটা হচ্ছে বা প্রিন্সিপাল হচ্ছে সেটা হচ্ছে ডেভেলপ দ্য অল্টারনেটিভ। মানে তোমাকে কয়েকটা প্রজেক্ট দেওয়া হলো, ঠিক আছে, একটা প্রজেক্ট দেওয়া হলো যে প্রজেক্টটাকে তোমার আগামী 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখন এই প্রজেক্টটা সলভ করার জন্য তোমার বিভিন্ন রকম ডায়াগ্রাম ড্র করা লাগতে পারে, মানে মোট কথা হচ্ছে বিভিন্ন অল্টারনেট সলিউশন তোমার ড্র করা লাগতে পারে। ঠিক আছে, তো তুমি কি করবা, তোমার যে প্রজেক্টের এক্সপেক্টেড আউটকাম কি এটা সেট করে তুমি কি করতে হবে, তোমার কিছু অল্টারনেট ডেভেলপ করতে হবে যে তুমি কিভাবে কাজটা করতে পারো। যেমন দেখো আমরা যখন ছোটবেলায় বিভিন্ন রকম ম্যাথ করতাম, ধরো 3, 4, 5, 6 এই ক্লাসগুলোতে যখন বিভিন্ন ম্যাথ করতাম, তখন আমরা যে গাইড বইটা পড়তাম, সবাই কিন্তু কম বেশি গাইড বই ইউজ করতাম। সেই গাইড বই দেখবা একটা সলিউশন দেওয়া থাকতো এবং এই সলিউশনের পর আরো কিছু অল্টারনেট সলিউশন দেওয়া থাকতো, মানে বিকল্প সমাধান আর কি। দেখা যেত যে বিকল্প সমাধানগুলো হয়তো মেথডে আলাদা অথবা তোমার লেন্থে কম বেশি। ঠিক আছে, এইগুলো দেখা যেত। ঠিক আছে, তো এইরকম কোন একটা প্রজেক্টের জন্য তোমার কি করতে হবে, এরকম অল্টারনেট গুলো ডেভেলপ করতে হবে। অল্টারনেট গুলো ডেভেলপ করার পর তোমার যে জিনিসটাকে ফোকাস করতে হবে সেটা হচ্ছে এই অল্টারনেট গুলোর মধ্যে ডিফারেন্সটা কি। ঠিক আছে, যে কোন পদ্ধতিতে তুমি কাজটা করতেছো, কোন পদ্ধতিতে তোমার এই অল্টারনেট গুলো একটা আরেকটা থেকে আলাদা হচ্ছে। ঠিক আছে, এই ডিফারেন্স গুলো তোমার কি করতে হবে, তোমার ফোকাস করতে হবে, তুমি অ্যাকচুয়ালি কি চাও, কিভাবে চাও, এই ডিফারেন্স গুলো তোমার ফোকাস করতে হবে। ইউজ কনসিস্টেন্ট ভিউ পয়েন্ট। প্রত্যেকটা অল্টারনেট যে তুমি দেখবা, প্রত্যেকটা অল্টারনেট তুমি সেম ভিউ পয়েন্ট থেকে দেখবা। ঠিক আছে, যেমন ধরো আমি যদি একটা অল্টারনেট ধরি
যে আমার বাসা থেকে আসানুল ইউনিভার্সিটিতে আমি কয়েকটা ওয়েতে যেতে পারি। ঠিক আছে, এক হচ্ছে তুমি রিক্সায় যেতে পারো, তুমি বাসে যেতে পারো, তুমি বাইকে করে যেতে পারো, তুমি হেঁটে যেতে পারো, তোমার ধরো চারটা অল্টারনেট আছে। ঠিক আছে, এখন এই চারটা অল্টারনেটই তুমি কয়েকটা সেম ক্রাইটেরিয়ার বিপরীতে দেখবে, যেমন হলো হচ্ছে তোমার কস্ট, তারপর হচ্ছে তোমার কমফোর্ট, এবং হচ্ছে তোমার টাইম। ঠিক আছে, এই তিনটা ক্রাইটেরিয়া তোমার প্রত্যেকটা অপশনে কিন্তু চেক করে দেখতে হবে। ঠিক আছে, এবং তুমি যে ক্রাইটেরিয়াটা আসলে মিট করতে চাও, যে তুমি কমফোর্ট চাও নাকি তুমি কস্ট ইফেক্টিভ অপশন চাও নাকি তুমি টাইম যেটাতে কম লাগবে তুমি সেই অপশনটা চাও। ঠিক আছে, তখন কিন্তু তুমি অল্টারনেটটা সেট করতে পারবে। ঠিক আছে, বাট তুমি যদি মনে করো যে তুমি বাইকের ক্ষেত্রে তুমি দেখতেছো হচ্ছে কস্ট, আবার হাঁটার ক্ষেত্রে দেখতেছো টাইম, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি দুইটার একটা সলিউশন নিতে পারতেছো না। কারণ কি, তোমার বাইকে গেলে তোমার কস্ট বেশি হবে, স্বাভাবিক, আর হাঁটতে গেলে তোমার টাইম বেশি লাগবে, এটাও স্বাভাবিক। তো তোমার কি করতে হবে, তোমার প্রত্যেকটা অপশন সেম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে, তাহলে হচ্ছে তুমি কি করতে পারবা, তুমি তোমার যে অল্টারনেটটা সিলেক্ট করতে পারবা। ইউজ এ কমন ইউনিট অফ মেজার। সো যেহেতু ইঞ্জিনিয়ারিং ইকোনমি, সেহেতু হচ্ছে এখানে মানে কিছু ইস্যু আছে, টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে। এখন একটা অপশন তুমি ডলারে দেখলা, আরেকটা অপশন তুমি ইউরোতে দেখলা, আরেকটা অপশন পাউন্ডে দেখলা, আরেকটা অপশন বাংলাদেশি টাকায় দেখলা, তাহলে কিন্তু তুমি প্রফিট ক্যালকুলেট করতে পারবা না, বা প্রফিটের মধ্যে কম্পেয়ার করতে পারবে না। কারণ যখন তুমি ডলার হিসাব করবা তোমার মনে হচ্ছে যে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে, যখন তুমি টাকা হিসাব করবা তখন মনে হবে তোমার অনেক কম টাকা খরচ হচ্ছে। সো তুমি যদি হিসাব করো, তুমি একটা ইউনিটে, মানিটারি ইউনিটে তুমি মেজার করবা। আবার যখন প্রজেক্টের টাইম ডিউরেশন, তুমি কখনো কোন একটা অপশনের ক্ষেত্রে তুমি চেক করতেছো ঘন্টা হিসেবে, কোন অপশনের ক্ষেত্রে তুমি চেক করতেছো মিনিট হিসেবে, কোনটাই মাস হিসেবে, কোনটাই সপ্তাহ হিসেবে, তাহলেও কিন্তু তুমি ডিসিশন নিতে পারবে না। এই জন্য তোমার কি করতে হবে, প্রত্যেকটা অল্টারনেটের জন্য তোমার সেম ইউনিটটা রাখতে হবে। কনসিডার অল রিলিভেন্ট ক্রাইটেরিয়া। এখন একটা প্রজেক্টে যতগুলো ক্রাইটেরিয়া আছে সবগুলো ক্রাইটেরিয়াই তোমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। ঠিক আছে, কোন প্রজেক্টটা করতে কতদিন লাগে, বা কোন প্রজেক্টটা কিভাবে করা উচিত, কোন কোন স্টেপ ফলো না করলে এই প্রজেক্টটা কমপ্লিট হবে না, প্রত্যেকটা অপশনের জন্য তোমার এই ক্রাইটেরিয়া গুলো কি করতে হবে, চেক করতে হবে, যেন তোমার সকল কিছু কাজ করে যায়। এরপর হচ্ছে মেক রিস্ক এন্ড আনসার্টেনটি এক্সপ্লিসিট। যখন কোনো প্রজেক্ট তুমি প্ল্যান করবা, দেখা যাবে তোমার প্ল্যানের বাইরে অনেক কাজ হচ্ছে। সাপোজ ধরো তুমি চিন্তা করলা যে একটা রাস্তা বানাবা, তো 1 মাসের একটা প্রজেক্ট। ঠিক আছে, এখন দেখো ওই মাসের 10 দিন হচ্ছে তুমুল ঝড় বৃষ্টি ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে কিন্তু তুমি কাজ করতে পারবা। দ্যাট মিনস তুমি চিন্তা করে গেছো তোমার প্রতিদিন একদম পরিষ্কার আবহাওয়া থাকবে, কোনো বৃষ্টি থাকবে না, তুমি 1 মাসে কাজ কমপ্লিট করবা, বাট দেখা গেল রিয়েল লাইফে এসে 10 দিন ঝড় বৃষ্টির কবলে পড়লা। সো যখন তুমি কোনো প্রজেক্ট হাতে নিবা তখন এই সকল আনসার্টেন গুলো তোমার মাথায় রাখতে হবে, যে তোমার 10-15 দিন ঝড় বৃষ্টির জন্য আমার কি করতে হবে, ব্যাকআপ রাখা লাগতে পারে। কখনো এমন হতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, কখনো কোনো লেবার অসুস্থ হয়ে যেতে পারে, তোমার টাকা পয়সা টান করতে পারে। এই সকল রিস্ক তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, এবং এইগুলো কিছু অল্টারনেট সলিউশন তোমার কি করতে হবে, ব্যাকআপ হিসেবে রাখতে হবে। এবং লাস্ট হচ্ছে রিভিজিট ইউর ডিসিশন। তুমি উপরের 6টা স্টেপ ফলো করে তুমি যে ডিসিশনটা নিলা, এই ডিসিশনটা আরেকবার তুমি একটু স্ক্রুটিনি করো, বা আরেকবার একটু ওভারভিউ করো, যে না তোমার এই ডিসিশনের মধ্যে কোনো ফাঁক ফোকর রয়ে গেছে কিনা। ঠিক আছে, যদি ফাঁক ফোকর রয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে প্রজেক্ট শুরু হলে তুমি ঝামেলায় পড়ে যাবে। সো দ্যাটস ওয়াই তোমার কি করতে হবে, তোমার এই ডিসিশনটা আরেকবার রিভিউ করতে হবে বা রিভিজিট করতে হবে। সো এইভাবে নরমালি আমরা কি করি, একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমি ডিসিশন নেই, বা ইঞ্জিনিয়ারিং ইকোনমি ডিসিশন যে প্রিন্সিপাল গুলো এইভাবে কাজ করে। ক্লিয়ার? স্যার একটা এক্সাম্পলের মাধ্যমে একটু স্টেপ গুলো মানে দিতে পারবে? একটা এক্সাম্পল, হ্যাঁ ডেফিনেটলি সেটাও পারবো। যেমন যদি তোমার ভার্সিটি আসার কথাটাই বললাম, ঠিক আছে, তুমি বাসা থেকে ভার্সিটি আসবা, ওকে, এখন তোমার অল্টারনেট কি কি, চারটা। একটা হচ্ছে বাইকে আসবা, রিক্সায় আসবা, হেঁটে আসবা, বাসে আসবা। ওকে, আচ্ছা, সো প্রথম স্টেপ ডান, আমার অল্টারনেট গুলো ডেভেলপ করে ফেললাম। এখন তো ফোকাস অন দ্য ডিফারেন্স, এই অল্টারনেট গুলো ডিফারেন্স কি। দেখো বাইকে আসলে একটু দ্রুত আসা যায়, বা বাইকে একজন চড়তে পারে, রিক্সায় আসলে তুমি মোটামুটি একাই চলে আসতে পারবে, কিন্তু বাসে আসলে তোমার কি করতে হবে, তোমার বন্ধু বান্ধবের সাথে আসতে হবে, তাই না? আবার বাস হচ্ছে অনেক ঘুরে আসবে, বাইক শর্টকাট দিয়ে যাবে, তাই তো? আবার তুমি যদি হেঁটে আসো, তুমি দেখবা হাঁটলে আরো বেশি শর্টকাট তুমি মেনটেন করতে পারতেছো, বা ফুটপাথ দিয়ে উঠে আসতে পারতেছো। বাইক, রিক্সা, বাস তিনটাই জ্যামে পড়বে, তোমার হেঁটে আসলে জ্যাম জ্যাম তুমি ফেস করবা না। ঠিক আছে, বাইক আর হেঁটে যদি আসো তোমার রোড ফেস করা লাগতে পারে, রিক্সার বাসের সাথে তোমার রোড ফেস করা লাগবে না। বুঝতে পারছো পার্থক্য গুলো কোথায়? জি। তো তুমি কি করবা, অল্টারনেট গুলো ডিফারেন্স গুলো পয়েন্ট আউট করবা। আচ্ছা, ইউজ এ কনসিস্টেন্ট ভিউ পয়েন্ট। এই যে আমি বললাম একই রকম ক্রাইটেরিয়া থেকে তুমি দেখবা। ঠিক আছে, যে তুমি টাইম দেখবা,
প্রত্যেকটা অপশনের জন্য, তুমি কস্ট দেখবা প্রত্যেকটা অপশনের জন্য, তুমি কমফোর্ট দেখবা প্রত্যেকটা অপশনের জন্য। ইউজ এ কমন ইউনিট অফ মেজার, এই যে আমি বললাম যে টাকা পয়সার হিসাবটা, তুমি বাইকে যখন আসবে তখন ডলারের হিসাব করতেছো, রিক্সায় যখন আসবে তখন তুমি টাকার হিসাব করতেছো, ঠিক আছে। আবার সময় চিন্তা করো, তুমি রিক্সায় যখন আসবে তখন ঘন্টার সময় হিসাব করতেছো, আবার মনে করো যখন তুমি হেঁটে আসছো তখন মিনিটের সময় হিসাব করছো, সেটা করা যাবে না। প্রত্যেক ক্ষেত্রে তুমি মিনিট অথবা ঘন্টার হিসাব করো। কনসিডার অল রেলিভেন্ট ক্রাইটেরিয়া, তুমি হেঁটে আসতে হলে তোমার কি করতে হবে? হেঁটে আসতে হলে তোমার আসলে পানির বোতল, ছাতা রাখা লাগতে পারে। আচ্ছা, বাইকে যদি আসতে চাও তাহলে তোমার ভাঙতি টাকা রাখা লাগতে পারে। রিক্সার ক্ষেত্রেও সেম। ওকে, বাসে যদি আসতে চাও তাহলে ডেফিনেটলি 500 বা 1000 টাকার নোট নিয়ে তুমি উঠতে পারবে না, ঠিক আছে। এবং বাসে তুমি দাঁড়িয়েও আসা লাগতে পারে, তুমি সিট নাও পাইতে পারো, ঠিক আছে, মানে 2-3টা বাস মিস করতে পারো। এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। ওকে। আচ্ছা, মেক রিস্ক এন্ড আনসার্টেনটি, যেটা বললাম এটাও কাইন্ড অফ আগের পয়েন্টের মধ্যে, যে তুমি বাসে উঠলা, তোমার পকেট মার হতে পারে, মানে পকেটের টাকা চলে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে। অথবা তুমি বাইকে আসতেছো, হতে পারে বাইকটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেল, ঠিক আছে। অথবা রিক্সা আসতেছো, হতে পারে তুমি যে রাস্তা দিয়ে আসতেছো রিক্সাটা ওই রাস্তায় যাবে না, মানে রাস্তা আটকে দিচ্ছে, ঘুর পথ আসতে হবে। ওকে, সো এই যে তুমি অল্টারনেট তৈরি করলা এবং তুমি কি করলা, একটা ডিসিশন নিলা যে তুমি কিসে আসবা, রিক্সায় আসবা, বাসে আসবা, হেঁটে আসবা, নাকি বাইকে করে আসবা। এখন তুমি ডিসিশন নেওয়ার পর তুমি চিন্তা করলে, আচ্ছা আরেকবার আমি একটু চিন্তা করি, আজকে ওয়েদারটা মোটামুটি ভালো, ঠিক আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, রোদও নাই, ঠিক আছে, আমি বাইকের অপশন নিয়েছিলাম, আমার হাতে টাইমও আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, একটা কোকের বোতল কিনে আমি হাতটা চলে যাই, ঠিক আছে। এই যে দেখো, মানে আবার রিভিউ করা, ডিসিশনটা রিভিউ করা, ঠিক আছে, এইভাবে একটা প্রজেক্ট কমপ্লিট করা যায়। জি স্যার, বুঝতে ক্লিয়ার? একটা সিঙ্গেল উদাহরণের মাধ্যমে। জি স্যার। Okay, ঠিক আছে। সো এখন এই যে বললাম যে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক অ্যানালাইসিস এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস, এই দুটার মধ্যে কিছু রিলেশনশিপ আছে। মানে তুমি একটা ডিজাইন করবা, মানে একটা প্ল্যানিং করবা, একটা হচ্ছে এক্সিকিউট করবা। বাম পাশে এটা হচ্ছে প্ল্যানিং, যেটা ইকোনমিক অ্যানালাইসিস, এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং প্রসেস এটা হচ্ছে এক্সিকিউশন, ঠিক আছে, মানে তোমার প্ল্যানিংটা কিভাবে তুমি সলভ করতেছো। ওকে, সো তোমার প্ল্যানিং যখন হবে, প্রবলেম রিকগনিশন, ডেফিনিশন এন্ড এভ্যালুয়েশন, তুমি কিভাবে প্রবলেমটা আইডেন্টিফাই করবা, প্রবলেমটাকে সলভ করবা, বা প্রবলেমটা অন্যের কাছে তুলে ধরবা, এইগুলো তুমি কি করবা, প্ল্যানিং করবা, ঠিক আছে। এখন এটা যখন তুমি এক্সিকিউট করতে আসবা, তখন দেখো তুমি প্রবলেম যে আইডেন্টিফাই করছো এবং প্রবলেমের যে ডেফিনেশন বা প্রবলেমের সলিউশন যে তুমি চিন্তা ভাবনা করছো, সেটা তুমি অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পর এই প্রবলেমের সলিউশন তোমাকে একটা রেজাল্ট দেবে, এবং রেজাল্টটা তোমার কি করতে হবে, এভালুয়েট করতে হবে যে তোমার রেজাল্ট তোমার এক্সপেকটেশন অনুযায়ী আসছে কিনা, ঠিক আছে। সো প্রথম স্টেপে এটা হচ্ছে প্ল্যানিং, আর এটা হচ্ছে এক্সিকিউশন। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অফ ফিজিবল অল্টারনেট। আমরা যে বিভিন্ন ধরনের অল্টারনেট ডেভেলপ করি একটা প্রবলেমের জন্য, এখন তুমি কি করবা, অল্টারনেট ডেভেলপ করার পর এটা কি করবা, পসিবল সলিউশন খুঁজে বের করবা, যে এই অল্টারনেটিভটা তুমি কিভাবে সলভ করবা। এটা হচ্ছে তোমার এক্সিকিউশন ফেজ। আচ্ছা, পরের যে তিনটা প্ল্যানিং, এই পরের তিনটা প্ল্যানিং হচ্ছে প্রত্যেকটা যে অল্টারনেট, এই অল্টারনেটের আউটকাম এবং এই অল্টারনেটের ক্যাশ ফ্লো, মানে হচ্ছে তোমার কোন অল্টারনেটের খরচ কিরকম হবে, এটা তুমি আইডেন্টিফাই করবা। এরপর হচ্ছে এই যে অল্টারনেট গুলো তুমি সিলেক্ট করবা, এই অল্টারনেট গুলোর ক্রাইটেরিয়া গুলো কি, মানে কোন ক্রাইটেরিয়া গুলো মেনটেন না করলে তোমার এই প্রজেক্টটা কমপ্লিট হবে না, এটা তুমি প্ল্যান করবা। এবং লাস্ট হচ্ছে এই যে অল্টারনেট গুলো তুমি সিলেক্ট করলা না, অল্টারনেট গুলো তুমি আইডেন্টিফাই করলা, এই অল্টারনেট গুলোর মধ্যে একটা কম্পেয়ার করবা যে কোন অল্টারনেট তোমার ভালো হতে পারে। এই তিনটি স্টেপ কমপ্লিট করার পর তুমি কি করবা, তোমার এক্সিকিউশনে যাবা, যে তোমার অল্টারনেট গুলো তুমি অ্যানালাইসিস করবা, কোন অল্টারনেটটা ভালো হবে এই প্ল্যান গুলো করার পরে, সেই অল্টারনেটটা তুমি অ্যাপ্লাই করবা, এবং সবশেষে ওই তোমার অ্যাপ্লিকেশনটা তুমি আবার এভালুয়েট করবা যে তোমার ডিসিশন ঠিক আছে কিনা। যখন তুমি দেখবা যে তোমার ডিসিশন ঠিক আছে, তখন তুমি কি করবা, তুমি মনে মনে প্ল্যান করবা, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এই ওয়েতে আমি কি করবো, আমার প্রজেক্টটা সলভ করবো, ঠিক আছে। সো তুমি যখন চিন্তা করলে এই ওয়েতে প্রজেক্টটা সলভ করবা, সো প্রজেক্ট সলভের জন্য তোমার আসলে কি কি দরকার পড়বে, স্পেসিফিকেশন অফ প্রেফার্ড অল্টারনেটিভ। প্রজেক্ট সলভ করার পর তোমার যা যা দরকার পড়বে সেগুলো তুমি ম্যানেজ করার চেষ্টা করবা। এরপর কি করবা, এরপর তোমার পারফরমেন্স মনিটর করতে হবে, মানে তুমি যেহেতু অল্টারনেট সিলেক্ট করে ফেলছো, তুমি তোমার প্রজেক্টে কি কি লাগবে সবগুলো তুমি ঠিক করে ফেলছো, প্রজেক্টটা অ্যাপ্লাই করে ফেলছো, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর তোমার কি করতে হবে, এখন এভালুয়েট করতে হবে, পোস্ট এভালুয়েট করতে হবে যে প্রজেক্টটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এখন এইটা কিভাবে করবা, এইটা করবা তোমার প্রজেক্টের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন কাজ করতেছে, প্রজেক্ট ম্যানেজার বলো, প্রজেক্ট তোমার ইঞ্জিনিয়ার বলো, ঠিক আছে, সবাই যে বিভিন্ন সেক্টরে কাজ করতেছে তাদের সাথে তোমার কমিউনিকেট করতে হবে যে তোমার যে প্রজেক্টের এক্সপেক্টেড আউটকাম আর তোমার প্র্যাকটিক্যাল আউটকামের সাথে কতটুকু
ডিসটেন্স বা কতটুকু ডিফারেন্স আছে এইগুলো তুমি আইডেন্টিফাই করবে। এইভাবে সাধারণত আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং প্রসেসের সাথে ইঞ্জিনিয়ারিং যে ইকোনমিক অ্যানালাইসিস এটাকে লিংক আপ করি। ওকে, সো এটা স্যার একটা বলো। স্যার ফার্স্ট আর হচ্ছে 5 নম্বরটা একটু আগে বলবেন। ফার্স্ট এরটা প্রবলেম রিকগনিশন, ডেফিনেশন এন্ড এভ্যালুয়েশন। প্রবলেম জি রিকগনিশন স্যার। হচ্ছে তুমি যখন একটা প্রজেক্ট হাতে নিবা এই প্রজেক্টটা কিভাবে সলভ করা উচিত বা তোমার এক্সপেক্টেড আউটকামটা কি, ঠিক আছে, তুমি কি চাচ্ছ প্রজেক্টটা থেকে, এবং ওই তোমার চাওয়াটা আসলে বাস্তবসম্মত চাওয়া কিনা, এইটা তোমার কি করতে হবে, প্রথমে প্ল্যানিং করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। ঠিক আছে, করে তুমি কি করবে, ডিজাইন প্রসেসে গিয়ে ওই প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করো। ঠিক আছে, আর 5 নাম্বার বলতে কোনটা, এই যে অ্যানালাইসিস থেকে সিলেকশন। সিলেকশন। সিলেকশন, সিলেকশন দ্য প্রিফার্ড অল্টারনেটিভ। এই যে তুমি প্রথমে কাজগুলো করে আসলা, প্রথমে কাজগুলো করার পরে তুমি আসলে প্রত্যেকটা অল্টারনেটিভের নারী নক্ষত্র বুঝে গেছো, মানে কোন অল্টারনেটিভ খরচ কিরকম হবে, এক্সপেক্টেড আউটকাম কি আসবে, স্টেপ কতগুলো হবে, এগুলো তুমি আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই করার পরে তুমি কি করবা, তোমার যেই দরকার, তোমার যে অল্টারনেটটা, সেই অল্টারনেটটা তুমি সিলেক্ট করতে পারো। তো অল্টারনেটটা সিলেক্ট করার পর ওই অল্টারনেটটা তুমি অ্যাপ্লাই করার জন্য যা যা দরকার পড়বে, ঠিক আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, যা যা দরকার পড়বে, এইগুলো তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করে ওগুলো কালেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। স্যার তার মানে প্রথম প্রথম ক্ষেত্রে অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমি সেটা ডিসিশন মেক করবো আর পরবর্তীতে ডিজাইনিং প্রসেস সেটা এক্সিকিউট করবো। এই যে ডিসিশন গুলো নেওয়ার পরে তুমি ফাইনাল অল্টারনেট সিলেক্ট করবা। ওকে, ওকে স্যার। তো এটি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো যায় যে ওভারঅল আমার ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেসটা কি রকম। ঠিক আছে, তো ফ্লো চার্টের মধ্যে যদি দেখাই, দেখো প্রথমে হচ্ছে আমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, প্রবলেমটা কি, এখন এই প্রবলেমটা আসলে কি দরকার, মানে আমি আসলে কি ধরনের সলিউশন চাচ্ছি, সেই সলিউশনটা আমার কি করতে হবে, প্ল্যান করতে হবে। এরপর দেখো, এরপর হচ্ছে প্রবলেম ফর্মুলেশন, মানে হচ্ছে তোমার স্টেপ বাই স্টেপ ধরতে হবে, মানে প্রবলেমটা সলভ করার জন্য প্রত্যেকটি স্টেপ, যখন একটা বড় ম্যাথ থাকে আমরা কি করি, ম্যাথ স্টেপ বাই স্টেপ সলভ করি, ওইরকম সেম বড় প্রবলেম তুমি ছোট ছোট প্রবলেমে ভাগ ভাগ করে নিলা, এবং ছোট ছোট প্রবলেম গুলোর যে পসিবল সলিউশন, সলিউশন গুলো তুমি সেট করে নিলা। সলিউশন গুলো সেট করার পর এই সলিউশন গুলো তুমি অ্যানালাইসিস করলা যে তুমি আসলে কোন সলিউশনটা নিতে চাচ্ছ। ঠিক আছে, অ্যানালাইসিস করার পর তোমার তোমার যে প্রেফার্ড অল্টারনেটিভ, যেটা বললাম যে তুমি সবগুলো অপশন অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করার পর তুমি একটা অল্টারনেট সেট করলা, সেট করার পর তুমি কি করতেছো, স্পেসিফিকেশন সেট করতেছো যে এই অল্টারনেটটা অ্যাপ্লাই করার জন্য আমার কি কি দরকার পড়বে। তো তুমি তোমার অল্টারনেটটা অ্যাপ্লাই করে ফেলা, এরপর তুমি কি করবা, তোমার বিভিন্ন স্টেজে যারা কাজ করতেছে তাদের সাথে কমিউনিকেট করবা যে তোমার কাজগুলো এক্সপেক্টেড আউটকাম গুলো আউটকাম অনুযায়ী হচ্ছে কিনা। এরপর তুমি কি করবা, তুমি মানে প্রবলেমের সলিউশনটা কমপ্লিট করবে। এইভাবে হচ্ছে ওভারঅল ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেসটা কাজ করে। খুবই সিম্পল জিনিস, মানে এটা আসলে কমপ্লেক্সিটি কিছু নাই, মানে তুমি যে স্টেপ বাই স্টেপ মনে রাখলে বাকিটা খাতে এক্সপ্লেন করতে পারবা। এইটা আসে কিন্তু, হ্যাঁ, এই চারটা আসে যে তোমাকে বলা হলো যে একটা ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রসেস তুমি এক্সপ্লেইন করো, বা কোনো একটা সিনারিও দিয়ে দিলাম, সিনারিওর মধ্যে ইঞ্জিনিয়ারিং প্রসেসটা তুমি এক্সপ্লেইন করো, সেটা তুমি এক্সপ্লেইন করবা তোমার মতো করে। এই এই ফ্লোচার্টটা দিবা, দিয়ে তুমি এক্সপ্লেইন করবে। আচ্ছা, এখন আমরা যখন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক কোনো ডিসিশন নেই, তো এই ডিসিশনের জন্য আমাদের কয়েকটা পয়েন্ট খুব বেশি মাথায় রাখতে হয়। এদের মধ্যে একটা জিনিস হচ্ছে কস্ট ইফেক্টিভনেস। ঠিক আছে, বা বলতে পারো যে ফিনান্সিয়ালি ভায়াবল সলিউশন। হ্যাঁ, তুমি এমন একটা প্রজেক্টের অল্টারনেট সেট করলা যে এই প্রজেক্টে অনেক বেশি খরচ হয়ে যাবে, তো এত বেশি খরচ হলে তুমি কিন্তু প্রজেক্টে প্রফিট করতে পারো না। তুমি প্রত্যেকটা প্রজেক্ট হাতে নিলে তোমার মাথায় রাখতে হবে প্রজেক্ট থেকে কিভাবে তুমি প্রফিট করতে পারো, প্রফিট কম বেশি যাই হোক টাকা তোমার প্রফিট করতে হবে। যখনই কোনো প্রজেক্ট তোমাকে প্রফিট দিবে সেই প্রজেক্টটাই তোমার কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, আইদার তোমার প্রজেক্ট রিজেক্ট করতে হবে। ঠিক আছে, তাছাড়াও এই সকল ডিসিশন নেওয়ার জন্য তোমার আরো কিছু জিনিস মাথায় রাখতে হয়, যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট অপটিমাইজেশন, ইকুইপমেন্ট সিলেকশন, রিসোর্স অ্যালোকেশন। মানে হচ্ছে তোমার প্রজেক্টটা কিভাবে কাজ করবে, কোন কোন ইকুইপমেন্ট নিয়ে তুমি কাজ করবা, কোন রিসোর্স নিয়ে তুমি কাজ করবা, কোন প্রসেসটা কিভাবে করলে তোমার সময় বা অর্থ কম লাগবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের কি করতে হয়, অনেক বেশি ব্রেন স্টর্মিং করতে হয়। সো এই সকল ডিসিশন মেকিং প্রসেসের জন্য আমাদের বেশ কিছু টার্ম আমাদের অনেক বেশি হেল্প করে। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, বেনিফিট কস্ট রেশিও, সেন্সিটিভিটি অ্যানালাইসিস, সিনারিও অ্যানালাইসিস। এইগুলো তোমরা আমাদের এই কোর্সের বিভিন্ন সময় বিভিন্ন টার্মে পড়বা। দ্যাটস ওয়াই আমি এখানে আসলে অত ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, জাস্ট টার্মগুলো তোমাদের পরিচিত করে দিলাম যে এই টার্মগুলো আমাদের আসলে
দরকার পড়বে। এবং একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশনের মেইন উদ্দেশ্য কি? মেইন উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ বেনিফিট এন্ড মিনিমাইজ কস্ট। মানে তুমি কত কম খরচ করে কত বেশি প্রফিট করতে পারো, কি করার জন্য? টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড আউটকামস এফিশিয়েন্টলি। মানে হচ্ছে তোমার যে ডিজায়ার্ড আউটকামটা, মানে তুমি তোমার ডিজায়ার্ড আউটকামও পাবা, তোমার খরচও কম হবে, তোমার প্রফিটও বেশি হবে। এই জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ইকোনমির মাধ্যমে ডিসিশন নিতে হয়। সো এই যে ডিসিশন গুলো নিব, এই ডিসিশন নেওয়ার জন্য আমাদের বেশ কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কস্ট। কস্ট ফ্যাক্টর, যে তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট কত হবে, তারপর তুমি যখন প্রজেক্ট রান করবে তখন তোমার কিছু কস্ট থাকবে, অনগোয়িং কস্ট থাকবে, সেই কস্ট গুলো কিরকম হবে। ঠিক আছে, এইগুলো তোমার কি করতে হবে, তোমার আইডেন্টিফাই করতে হবে এবং মোস্ট ইকোনমিক্যাল সলিউশন ফাইন্ড আউট করতে হবে এসব খরচের। ঠিক আছে, মানে তুমি যেখানে সেখানে ইচ্ছা মতো খরচ করতে পারবে না, কোথায় কত খরচ, মানে খরচ না করলেই না, সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। এবার হচ্ছে বেনিফিটস, মানে যেটা বললাম, যেখানে কস্ট থাকবে সেখানে বেনিফিটের একটা হিসাব থাকবে, যে তুমি এই প্রজেক্টটা শেষে তুমি আসলে কি কি অ্যাচিভ করতে যাচ্ছ, তারপর হচ্ছে তোমার প্রজেক্টের এফিসিয়েন্সি কিরকম হবে, তুমি যখন প্রজেক্টটা কমপ্লিট করবে এটার উপর এনভায়রনমেন্টাল কোনো ইফেক্ট পড়বে কিনা, অথবা তোমার প্রজেক্টটার কারণে কারো কোনো কিছু পারফরমেন্স ইনহ্যান্স করছে কিনা, ফিনান্সিয়ালি তুমি বেনিফিটেড হচ্ছ কিনা, এই জিনিসগুলো তোমার কি করতে হবে, কনসিডার করতে হবে। টাইম সবচেয়ে বড় ফ্যাক্টর, যে তুমি তোমার টাইমের মাধ্যমে, তোমার প্রজেক্টের একটা ডিউরেশন থাকবে, ডিউরেশনের মধ্যে তুমি প্রজেক্ট কমপ্লিট করতে পারছো কিনা। ঠিক আছে, কনস্ট্রাকশন টাইমটা কত। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে প্রজেক্টটা কত দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে, সেই ডেলিভারি টাইমটা, এই সকল জিনিস তোমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ তুমি যদি দেরি করো বা ডিলে করো, তোমার কিন্তু এটার উপর ফিনান্সিয়াল ইফেক্ট খুব পড়বে। কারণ তুমি যদি ধরো দিন মজুরি হিসেবে তুমি মজুর নিলা বা শ্রমিক নিলা, তাহলে কিন্তু তোমার প্রজেক্টের টাইম ডিউরেশন বাড়লে বা শ্রমিকদের ওয়েজেসও বেশি দিতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করতে হবে, কস্ট এবং টাইমের মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এরপর যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে রিস্ক এন্ড আনসার্টেনটি। এই যেটা বললাম যে অনেক ধরনের রিস্ক থাকে একটা প্রজেক্টের জন্য। সাপোজ তুমি যে প্রজেক্টটা হাতে নিচ্ছ, হতে পারে এই প্রোডাক্টটা সার্টেন টাইম পর মার্কেটে থাকবেই না, অথবা তুমি যে টেকনোলজিটা নিচ্ছ এই টেকনোলজি অনেক পুরনো হয়ে গেছে, এখন এই টেকনোলজি চলে না, তাই না? অথবা বলতে পারো ধরো এমন কিছু নিয়ম যেটা আগে অ্যাকসেপ্টেবল ছিল এখন হয়তো গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না। সো এইরকম রিস্ক এবং আনসার্টেনিটি গুলো তোমার কি করতে হবে, আইডেন্টিফাই করে রাখতে হবে। তাছাড়াও ওই যেটা বললাম যে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল ইম্প্যাক্ট, মানে তোমার প্রজেক্টটার কারণে তোমার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, বা সামাজিক ভাবে সমাজে যারা বাস করতেছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটাও তোমার কি করতে হবে, মাথায় রাখতে হবে। কারণ আমাদের সবারই একটা সোশ্যাল এবং সাস্টেনেবল রেসপন্সিবিলিটি আছে। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের সোশ্যালি বা এনভায়রনমেন্টালি রেসপন্সিবিলিটি মাথায় রেখে ডিসিশন গুলো নিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে তোমার কি, লস এন্ড রেগুলেশন, মানে তুমি তোমার প্রজেক্টটা বিভিন্ন নিয়ম কানুন ফলো করে মেনটেন করতেছো কিনা, বা সকল কোন আইনের ঊর্ধ্বে গিয়ে তুমি কোনো কাজ করতেছো কিনা, এই জিনিসগুলো কনসিডার করেই কিন্তু তোমার ফাইনালি একটা ডিসিশন নিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো জি স্যার। পর্যন্ত? কারো কোনো প্রবলেম আছে? No, sir. ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার এই লেকচার থেকে কোশ্চেন কি আসতে পারে? এই লেকচার থেকে, লেকচার তোমাকে শুরু করলাম, বললাম তো কোশ্চেন কিরকম থাকতে পারে, তখনই তো বললাম। স্যার একটা না দুটো বলছে মনে হয়। এখানে আসলে সবই ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার মতো না। আমি স্লাইডে যা ইনক্লুড করেছি কোনো কিছুই আসলে বাদ দেওয়ার মতো না। ঠিক আছে, সবই আসবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট সামনাসামনি দেখা হবে, আই হোপ। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার।